হয়েছে, মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গতকাল এপিসোড আমরা তৈরি করতে পারিনি। পরশু দিন একটু ভালো করে দেখুন, মানে এই এপিসোডের ঠিক আগের এপিসোডটাতে আমরা কিন্তু বলেছিলাম যে জেহাদিরা যারা ওই ফেস টুপি পরে বা বোরখা পরে, তারা কিন্তু কলকাতা দখলের চেষ্টা করবে। আমরা বলেছিলাম কিনা? এর আগের এপিসোডটা খালি একবার দেখুন। সেই আশঙ্কাই কিন্তু সত্যি হয়েছে। দেখুন, ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু ছিল রাজ্যের গোয়েন্দাদের কাছে, রাজ্যের পুলিশের কাছে, নবান্নের শীর্ষস্তর পর্যন্ত রিপোর্ট ছিল যে জিহাদিদের একটা অংশ, আবার আপনারা গুলিয়ে ফেলবেন আমি মুসলিম বিরোধী কিনা, না, আমি শুধু জিহাদিদের কথাই বলছি। না হলে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা আজ বলেছেন রাজ্য বিধানসভায় বিবৃতি দিয়ে, যে গতকালকে যারা এই প্রায় কয়েক হাজার, 7-8 হাজার 9 হাজার এরকম যে জমায়েত হয়েছিল, তার মধ্যে জিহাদিরা লুকিয়েছিল। যে নামগুলো বলল, জামাল, তারপরে কি আশরাফুল, তারপরে উমুক তুমুক, জামিল, নাহিদ, নামগুলো শুনলেই তো বোঝা যাচ্ছে এরা কারা। এরা কি নিট পরীক্ষা দিয়েছিল? দেয়নি। এরা কি আদৌ কোনোদিন কোনো কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছে? করেনি। এরা কি আদৌ কোনো এসএফআই বা এই আরশোলা বা তৃণমূল কোনো পার্টির সদস্য? না, এরা হচ্ছে দুষ্কৃতী, এরা হচ্ছে সমাজ বিরোধী, এরা হচ্ছে কালপ্রিট, এরা হচ্ছে জিহাদি। তো এরা এলো কিভাবে? এরা গতকালকে যে জমায়েতটা হয়েছিল ধর্মতলায় ডরিনা ক্রসিংয়ে, সেখানে এরা কি করে এলো? এদেরকে কারা মদত দিল? বামপন্থীদের মদত তো নিশ্চয়ই ছিল। আর একটা মদত ছিল তৃণমূলের। তৃণমূল খুব চেয়েছিল যে এই আরশোলা পার্টির ডাকা যে ব্যবস্থাটা চলছে পাটনায়, কলকাতায়, দিল্লিতে, বিভিন্ন জায়গায়, সেখানে যোগ দিয়ে দেশটাকে একটা, সেখানে দেখুন দুবাই থেকে খাবার অর্ডার হচ্ছিল, বিদেশ থেকে টাকা আসছিল, প্রমাণিত সত্য। আপনারা মানুন না মানুন একটু খোঁজ নিয়ে দেখুন, আমাদের কথা যদি বিশ্বাস না হয় ইন্টারনেটে একটু সার্চ করে দেখুন। সেখানে যে জমায়েতটা হয়েছিল, খাবার আসছিল কোত্থেকে? হঠাৎ করে একটা এত বড় করে আয়োজন, সেখানে রাত কাটানো, তাঁবু ফেলা, সেখানে খাবার খাওয়া, কোত্থেকে আসে এত টাকা? বিদেশি সাহায্য ছিল, সেখানে আমেরিকা থেকে সাহায্য আসছিল, বাংলাদেশ থেকে সাহায্য আসছিল, পাকিস্তান থেকে সাহায্য আসছিল। খুব খুশি হয়েছিল যে ভারতের মধ্যে একটা বেশ নৈরাজ্য তৈরি করা গেছে। আরে ভারতকে টুকরো টুকরো কি করে করবে? এত বড় দেশ, বিভিন্ন জায়গায় কয়েক হাজার কয়েকশো ছেলে মেয়ে তারা যদি করেও, কিন্তু তার মধ্যে ছাত্ররাও ছিল। দেখুন, দাবিটা কিছুটা জেনুইন ছিল, কারণ নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তারা দাবি তুলেছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। সেই মতো এই আন্দোলন যেহেতু আরও বাড়ছে, অনেক অনুপ্রবেশ ঘটছে, টাকা পয়সার উস্কানি হচ্ছে, কংগ্রেস সেটাকে হাতিয়ার করার চেষ্টা করছে, তৃণমূলের আবার যিনি নেত্রী, মানে যেটা পুরনো তৃণমূল বা কালীঘাট তৃণমূল বা খালপাড় তৃণমূল বা চরকু তৃণমূল,
তাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, তিনি চাবেন সোমবার আবার একটু উস্কানি দেবেন, হাওয়া দেবেন। তো ধর্মেন্দ্র প্রধান তিনি একদম নিজে থেকে তিনি রিজাইন করেছেন তার শিক্ষামন্ত্রী পদে। তবে ভারতীয় জনতা পার্টির একদম সর্বোচ্চ নেতৃত্ব তার পাশে রয়েছে, তাকে সম্ভবত অন্য কোনো পদ দেওয়া হবে, তিনি অন্য দায়িত্ব পাবেন, গুরু দায়িত্ব পাবেন। তিনি ছাত্র জীবন থেকে, এমনকি তিনিও তার ছাত্র জীবনের আন্দোলন শুরু করেছিলেন এই রকমই একটা কাণ্ড দিয়ে, মানে প্রশ্ন ফাঁস হয়েছিল ওড়িশাতে তিনি আন্দোলন শুরু করেছিলেন, তারপর থেকে এবিভিপি করেছেন, তারপরে যুব করেছেন মানে যেটা যুব মোর্চা, তারপরে বিজেপির সদস্য হয়েছেন, তারপরে তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আজকে সকালের আগে পর্যন্ত। তো আমাদের যেটা আলোচনার আজকে বিষয় যে জিহাদিরা কোথায় পালালো, কোথায় লুকিয়ে পড়লো, পুলিশ কি করছে, এলো কিভাবে জিহাদিরা, এই ইঙ্গিতটা পরিষ্কার ছিল। যারা বোঝার ঠিক বুঝে গিয়েছিলেন। এর আগের এপিসোডে আমরা দেখিয়েছিলাম আলিয়া বিশ্ববিদ্যালয়ে যেভাবে উর্দুতে স্লোগান দেওয়া হচ্ছিল, তাতানো হচ্ছিল, উস্কানি দেওয়া হচ্ছিল, তার ফলে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে জিহাদিরা কলকাতায় একটা নৈরাজ্য তৈরি করবে। সেই মতো রাজ্য পুলিশকে বা কলকাতা পুলিশকে কিন্তু সতর্ক করা ছিল গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে যে এরা কি চাইছে সেটা প্রথমে বুঝতে হবে। এরা চেয়েছিল, যে এরা করেও ছিল, গতকালকে তারা জুতো ছুঁড়েছিল, জলের বোতল ছুঁড়েছিল, ইট ছুঁড়েছিল, লাঠি ছুঁড়েছিল, পুলিশের কয়েকজন কর্মী আহত হয়েছেন, কিন্তু তারপরেও টিয়ার গ্যাস ফাটেনি, জল কামান চালানো হয়নি, কোনো লাঠি চার্জ হয়নি, আর গুলিগোলা তো চলেইনি। কিন্তু এরা চেয়েছিল, মানে বামপন্থী এবং তৃণমূল এবং এই জিহাদিদের একটা অংশ, ককরোচরা যদিও এর দায় নিতে চায়নি, ককরোচ পার্টি আদৌ পশ্চিমবঙ্গে কতটা আছে কি আছে তার নিয়ে আমার সন্দেহ আছে, কিন্তু আবার তাদের সংগঠন তৈরি হয়েছে, তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তারা সেখানে জানিয়েছিলেন যে গতকালকের যে প্রোগ্রামটা সেটা তারা বাতিল করছেন, কিন্তু বামপন্থীরা, বামেরা মানে এসএফআই বা অন্যান্য ছাত্র সংগঠন তারা ডেকেছিল, পুলিশ অনুমতি দিয়ে রেখেছিল, তো সেখানে আবার ককরোচদের কেউ কেউ জমায়েত করেছিল, জড়ো হয়েছিল। এবং দেখুন, মদত ছাড়া, আমন্ত্রণ ছাড়া, ইচ্ছা ছাড়া জিহাদিদের এইভাবে জমায়েত করা সম্ভব না। সাধারণ ছাত্রদের মধ্যে, ভিড়ের মধ্যে যারা লুকিয়েছিল তারা কি করেছে, তারা প্রথমে পুলিশকে অ্যাটাক করেছে, পুলিশ সাড়া দেয়নি, পুলিশ চুপচাপ সহ্য করেছে, যা তা রকমের নোংরা নোংরা কথা বলেছে, জলের বোতল ছুঁড়েছে, সেগুলো দেখেছেন আপনারা, কেউ কেউ জেনেও গেছেন। আর কি হয়েছে, আর হয়েছে এরপরে যখন পুলিশ সাড়া দিল না, অথচ নৈরাজ্য তৈরি করতে হবে, অথচ খবরে আসতে হবে, অথচ একটা নোংরামি করতে হবে, তারা করলো কি, মিডিয়াকে বেছে নিল, মিডিয়া কর্মীদেরকে বেছে নিল, যেটা এখন একটা ট্রেন্ডিং হয়ে গেছে। কিছু না হলে মিডিয়াকে মারো, কারণ তাদের হাতে একটা ক্যামেরা আছে অনেক দাম, তাদের হাতে বুম রয়েছে রাস্তায়, তাদের হাতে কোনো অস্ত্রশস্ত্র নেই, তারা নিরীহ, তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত উদয়াস্ত পরিশ্রম করতে হয়, অফিসের চাপ থাকে, ফলে তাদেরকে মারলে বোধহয় কিছু হবে না। এবার মারা শুধু নয়, মহিলা সাংবাদিকদেরকে টার্গেট করে তাদেরকে একটা অন্যরকম ইচ্ছা ছিল, সম্ভবত গণধর্ষণ করার ইচ্ছা ছিল, সাংবাদিকদের বেশ কয়েকজনকে প্রাণে মেরে ফেলার ইচ্ছা ছিল। ভগবানের আশীর্বাদে সবাই প্রাণে বেঁচে গেছে, হাসপাতালে চিকিৎসাধীন 6 জন সাংবাদিক তারা এসএসকেএম হাসপাতালে ভর্তি হন এবং সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে যান। তারা সেখানে জানান যে তাদের উপরে কিভাবে আক্রমণ করা হয়েছে, বিভিন্ন থানায়, এন্টালিতে, তারপরে বিভিন্ন যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোয় তারা এফআইআর রুজু করেছেন এবং সেই এফআইআরের ভিত্তিতে 70 জনকে বেছে নিয়েছে পুলিশ, মানে তাদের চিহ্নিত করা হয়েছে। পুলিশেরও তো ক্যামেরা থাকে, বিভিন্ন মিডিয়া ফুটেজ, পুলিশ কর্মীদের বয়ান, পুলিশের যেগুলো সিসি ক্যামেরা, পুলিশের যেগুলো ড্রোন, পুলিশের ক্যামেরা আলাদা করে রাখা হয়েছে, সেগুলো থেকে 70 জনকে বাছাই করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যে বিবৃতিটা দিয়েছেন তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন, শুরুতে একটুখানি শোনালাম, প্রায় 18 মিনিট বলেছেন, সেখান থেকে 1 মিনিট শোনালাম আপনাদেরকে, যে গুন্ডা দমন বিলটা যেটা পাশ হয়েছে এই সেশনে, এই বাজেট সেশনে পাশ হয়েছে, সেটা প্রথম প্রয়োগ কিন্তু এইটার উপরে করা হচ্ছে, মানে সাংবাদিকদের উপরে যে নির্যাতনটা করা হয়েছে, যে খুনের চক্রান্তটা করা হয়েছে। কলকাতা প্রেস ক্লাবের প্রতি আমরা অত্যন্তভাবে তাদেরকে ধন্যবাদ জানাই, আমিও প্রেস ক্লাবের সদস্য, আমারও ক্লাব, তো আমি যেহেতু বাইরে রয়েছি আমি আজকে থাকতে পারিনি কলকাতা প্রেস ক্লাবের একটা প্রতিবাদ কর্মসূচিতে, সেখানে মহিলা সাংবাদিক, পুরুষ সবাই ছিলেন। কলকাতা প্রেস ক্লাবের যিনি সভাপতি স্নেহাশিস সুর, যিনি সম্পাদক কিংসুক প্রামাণিক, তারা সবাই ছিলেন, তারা বলেছেন, তারা নিন্দা জানিয়েছেন এবং আমাদের তরফেও আরও একটা, মানে সাংবাদিকদের তরফে আরও একটা কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী সোমবারে রাজ্যপালের সঙ্গে আমরা দেখা করব। মুখ্যমন্ত্রীরও সময় চাওয়া হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী ওই দিন থাকছেন না, উত্তরবঙ্গে চলে যাচ্ছেন। তথ্য সংস্কৃতি দপ্তরের
যিনি প্রতিমন্ত্রী রয়েছেন তার সঙ্গে দেখা করব, দু জায়গায় রাজ্যপালকে আমরা একটা ডেপুটেশন দেব। দেখুন, দিনের পর দিন এটা চলতে পারে না। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এর আগের যে সরকারগুলো আমরা দেখেছি সেটা বাম আমল হতে পারে। জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, আর মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনটে সময় আমরা দেখেছি, অল্প অল্প করে অন্যগুলো দেখেছি, আর মমতা ব্যানার্জির সময়টা পুরোটা দেখেছি। তখনও বিভিন্ন নির্বাচনের সময় বিভিন্ন অছিলায় সাংবাদিকদের ওপরে যে আক্রমণ করা হতো, কোনো সরকারকে কিন্তু এতটা সাংবাদিকদের পাশে দাঁড়াতে আমরা দেখিনি। মুখ্যমন্ত্রী নিজে তো পাশে দাঁড়িয়েছেন, অন্যান্য যারা বিধায়করা, বিজেপি পরিষদীয় দলের সদস্যরা, তারাও কিন্তু বুকে কালো ব্যাজ পরে বিধানসভা থেকে হেঁটে হেঁটে কলকাতা প্রেস ক্লাব পর্যন্ত এসেছিলেন এবং সাংবাদিকদের প্রতি সহমর্মিতা তারা জানিয়ে গিয়েছেন। এই সরকারটা কিন্তু একটু আলাদা, এটা প্রত্যেক দিনই প্রায় প্রমাণ হয়ে যাচ্ছে। আর রইল বাকি জিহাদিরা কোথায়? জিহাদিরা এই মুহূর্তে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, লুকিয়ে পড়েছে, কিন্তু তাদের খোঁজ চলছে। কারো কারো খোঁজ পাওয়াও গিয়েছে, কেউ কেউ রাজ্য ছেড়ে বাইরে চলে গেছে, কেউ কেউ কলকাতার মধ্যে বিভিন্ন মহল্লায়, সেটা গার্ডেন ব্রিজ হতে পারে, রাজাবাজার হতে পারে, কলাবাগান হতে পারে, সেই সব এলাকা থেকে যারা উঠে এসেছিল তারা বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছে, গা ঢাকা দিয়ে রয়েছে। তবে সেই গা ঢাকা পর্ব কিন্তু খুব বেশি দিন থাকবে না। তাদেরকে একদম মানে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে এটার জন্য মুখ্যমন্ত্রী অত্যন্ত সিরিয়াস, স্ট্রিক্ট তিনি নির্দেশ দিয়েছেন যে যারা অভিযুক্ত, যাদের নামে অভিযোগ হয়েছে, অভিযোগ তো আর কারো নামে হয়নি, চিহ্নিত হয়ে গিয়েছে যারা 70 জন, তাদেরকে টেনে আনা হবে। এই সতর্কীকরণ আমরা আগে করেছিলাম কিনা যে প্রতিবাদ করো, ছাত্ররা প্রতিবাদ তো নিশ্চয়ই করবে। এবং দেখুন, প্রতিবাদের জোর রয়েছে বলেই না ধর্মেন্দ্র প্রধানকে আজকে ইস্তফা দিতে হলো। অতএব ছাত্র আন্দোলনের একটা গুরুত্ব আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই আন্দোলনের নামে যে গুন্ডামি, নোংরামি, গণধর্ষণ করার চেষ্টা, প্রাণে মেরে ফেলার চেষ্টা কি না হয়েছে, সেইটা যদি করতে যায় তাহলে কিন্তু বিপদ আছে। গুন্ডা দমন আইনটা অত্যন্ত কড়া, কোনোভাবেই অন্তত 1 বছরের মধ্যে জামিন পাওয়ার কোনো ব্যাপার নেই, জেলের মধ্যে পচতে হবে। এবং এই যে ক্ষতিপূরণের টাকা, যারা যারা অভিযুক্ত প্রত্যেকের সম্পত্তি বাজেয়াপ্ত করে হলেও সেই টাকা তাদের পরিবারের থেকে বা তাদের ব্যক্তিগত কোষাগার থেকে সরকার উদ্ধার করবে। ভবিষ্যতের যে কোনো আন্দোলনের আগে এই কথাগুলো যারা ওই গুন্ডামি মস্তানি করতে চায় তারা যেন এটা মাথায় রাখে। এই সতর্কীকরণ আগেও দিয়েছিলাম, এখন দিলাম, আবারও দেব। যারা ভদ্র, সভ্য, মেধাবী, শিক্ষিত যুবক যুবতী, চাকরির দাবিতে যারা একসময় আন্দোলন করেছে, সেই সময়ও তারা কোনো রকমের প্ররোচনা দেয়নি, বরং পুলিশ উল্টে তাদেরকে মেরেছে। আমি আগের সরকারের কথা বলছি। আর এই সরকারের নীতি কিন্তু একটুখানি হলেও আলাদা। এই জিহাদিরা অতি দ্রুত ধরা পড়বে, পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে চিহ্নিত অনেকটাই হয়ে গেছে। আগামীকাল বা আগামী পরশুর মধ্যে বেশ কয়েকজনকে ধরা হবে এবং তার ট্রিটমেন্টটাও শুরু হয়ে যাবে। জিহাদিদের যেভাবে ট্রিটমেন্ট দিতে হয় সেই ট্রিটমেন্টটাই কিন্তু রাজ্য সরকার দেবে, শুভেন্দু অধিকারীর পুলিশ দেবে। আজকের এই এপিসোড কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা আর কি চাইছেন জানাবেন। আমাদের যে কর্মসূচি, আজ একটা হয়েছে কলকাতা প্রেস ক্লাবে, আগামী সোমবারে হবে, রাজ্যপালের সঙ্গে দেখা হবে। সে সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা, কোনো প্রস্তাব রয়েছে কিনা অবশ্যই জানাবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আর অবশ্যই আপনারা সম্ভব হলে লাইক করবেন, শেয়ার করবেন, বেশি ভালো লাগলে একটু হাইপ তুলে দেবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।